আমার সুপ্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে শীতের এই সকালে আপনারা অনেক কষ্ট করে ভৈরব নদী পার হয়ে আমাদের এই অঞ্চলে এসেছেন। এজন্য আমরা এই গ্রামবাসী আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন এবং অন্তঃস্থল থেকে অভিনন্দন। আপনারা জানেন আমাদের এই অঞ্চল ভৈরব, রূপসা, 18বকি নদী বিধৌত পলি মাটিতে জেগে উঠেছে এই অঞ্চল। এবং এই অঞ্চলের পল্লী প্রকৃতি অনেক মনোমুগ্ধকর এবং এই অঞ্চলের মানুষ সহজ সরল, সবুজ অবুজ পল্লী মানুষ। এই অঞ্চলে বহু বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছে। আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পূর্বপুরুষ আমাদের এই রূপসা অঞ্চলের পিঠাভোগ অঞ্চলে জন্ম লাভ করেছিল। সেখান থেকেই এই রূপসা থেকে আপনার কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর বেড়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষ আমাদের এই রূপসা অঞ্চলে। আমরা গর্বিত এমন একজন বিশ্বকবির জন্ম আমাদের তার পূর্বপুরুষের জন্ম আমাদের এই রূপসা অঞ্চলে। আমাদের এই অঞ্চল 71 সালের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। এবং আপনারা জানেন যে খুলনার কপিলমুনিতে যে বিখ্যাত যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধে আমাদের অঞ্চলের শহীদ আনোয়ার হোসেন তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। আমাদের তেরোখাদা অঞ্চলের বিখ্যাত মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ফাহামউদ্দিন তিনিও যুদ্ধে শহীদ হয়েছিলেন। এরকম অসংখ্য মুক্তিযোদ্ধা আমাদের এই অঞ্চল থেকে যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমাদের এই অঞ্চলে প্রচুর বিখ্যাত ব্যক্তি, বিশেষ করে সুন্দরবন, আমাদের যে জাতিসংঘ ঘোষিত যে আপনার ওয়ার্ল্ড হেরিটেজ, এই সুন্দরবনের কাহিনী, এই সুন্দরবন কিভাবে বেড়ে উঠলো, সুন্দরবন কিভাবে বিস্তৃতি লাভ করলো, সুন্দরবনের জন্মের উৎপত্তির ইতিহাস বাংলাদেশের একমাত্র ব্যক্তি গবেষক তিনি হলেন আমাদের তেরোখাদার কৃতি সন্তান FM জলিল। সুন্দরবনের ইতিহাস একটা বই আছে। সুন্দরবনের উপর যদি কেউ গবেষণা করেন তাহলে আমাদের সেই কৃতি সন্তান FM জলিলের ইতিহাস তাকে পড়তেই হবে। ওই একটাই বই, সুন্দরবনের ইতিহাসের উপরে পূর্ণাঙ্গ বই আছে। আমাদের এই অঞ্চল দিঘলিয়া অঞ্চলে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের মতো বিখ্যাত কবি জন্ম লাভ করেছিল আমাদের এই দিঘলিয়া অঞ্চলে। আমাদের এই দিঘলিয়া অঞ্চলে ব্রিটিশ বিরোধী বিপ্লবী সেনা রসিকলাল দাস, প্রফুল্লচন্দ্র সেন, শহীদ অতুল সেন, শহীদ অনুজা দাস প্রমুখ খ্যাতিমান ব্যক্তিত্বের জন্মভূমি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমাদের এই অঞ্চল যত সহজ সরল সবুজ অবুজ পল্লী মানুষ, আবার ঠিকই সেরকম মেধাবী এবং এই দেশ এবং উপমহাদেশের বিখ্যাত ব্যক্তিদের জন্ম দিয়েছে। আপনারা জানেন আমাদের এই অঞ্চল ক্রীড়ায় সবচেয়ে ভালো ভূমিকা রাখতো 80-র দশক 90-এর দশকে। বক্সিং খেলা বাংলাদেশের জনপ্রিয় করেছে এই রূপসা অঞ্চলের মানুষ, এই দিঘলিয়া অঞ্চলের মানুষ, এই তেরোখাদা অঞ্চলের মানুষ। বক্সিংয়ে আমাদের এই অঞ্চলের মানুষ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার বিভিন্ন ভাবে করত। অ্যাথলেটিক্সে আমাদের এই অঞ্চল থেকে অনেক দৌড়বিদ বিভিন্ন বিভিন্ন ইভেন্টে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়েও আপনার কম্পিটিশন করেছেন। আমাদের এই অঞ্চলে ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ব্যাডমিন্টন বিভিন্ন ভাবে জাতীয় পর্যায়েও তারা অংশগ্রহণ করে এবং নাম করা প্লেয়ার। আমি সবার নাম বলতে গেলে অনেকের নাম বাদ করবে, তাই বলছি না। এমন একটা অঞ্চল থেকে আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছি। কিন্তু আপনারা জানেন যে গত 17 বছরে এই অঞ্চলের মানুষ তাদের নেতা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারেনি। এই ইতিহাসটা আপনারা সবাই জানেন। এবার ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষ মুক্ত মনে, দল মত নির্বিশেষে তারা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের ব্যক্তিকে
যাকে তাদেরকে নেতা মনে হয়, যাকে তাদেরকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত মনে হয়, তাকে ভোট দেওয়ার একটা সুযোগ মহান রব্বুল আলামিন করেছেন। এই সুযোগ আমাদের অঞ্চলের মানুষ অবশ্যই কাজে লাগাবে, কারণ এলাকার উন্নয়ন এবং উৎপাদনের জন্য নেতৃত্বের প্রয়োজন হয়। যাই হোক, আমি এখন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আজিজুল বারী হেলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা 4 রূপসা তেরোখাদা ও দিঘলিয়া আসনের ইশতেহার পাঠ করবার জন্য, ইশতেহার ঘোষণা করবার জন্য আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা এসেছেন, এজন্য আপনাদেরকে আবারও আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় রূপসা তেরোখাদা দিঘলিয়া ও বাসী ও সম্মানিত ভোটার বৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি সাংবাদিক ভাইদের মাধ্যমে। নদী ও প্রকৃতি বেষ্টিত আমাদের প্রিয় রূপসা তেরোখাদা ও দিঘলিয়া উপজেলা, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সম্প্রদায় ও জনমানুষের বাসভূমি এই খুলনা 4 আসন। জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 4 আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচন ইশতেহার সমৃদ্ধ ও নিরাপদ খুলনা 4 গড়ার অঙ্গীকার। আমাদের প্রধান অঙ্গীকার সমৃদ্ধ ও নিরাপদ খুলনা 4 গড়ার অঙ্গীকারকে সামনে রেখে আমরা ইশতেহার ঘোষণা করছি। আমাদের যে ভৈরব নদী, এই নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করে খুলনা শহরের সঙ্গে রূপসা তেরোখাদা ও দিঘলিয়া উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। অসমাপ্ত নগরঘাট ও রেলিগেট সেতু নির্মাণ কাজ সম্পাদন করা হয়ে রূপসা ভৈরব নদীর উপরে প্রথম সেতু নির্মাণ করা হবে। আমাদের রূপসা তেরোখাদা দিঘলিয়াকে আত্রাই ভৈরব নদীর ভাঙ্গন রোধ ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিভিন্ন পাট গোডাউনে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা হবে। জলাবদ্ধ জমির পানি নিষ্কাশনের মাধ্যমে চাষযোগ্য করে তোলা হবে। আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, জলাবদ্ধ জমির পানি নিষ্কাশনের মাধ্যমে চাষযোগ্য করে তোলা হবে। পাশাপাশি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন প্রকল্প গ্রহণ করেছে, নির্বাচন ইশতেহার দিয়েছে। এবং আপনারা জানেন আমাদের অঞ্চলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজের হাতে খননকৃত 2টি খাল রয়েছে। এছাড়াও আমাদের প্রায় 4 থেকে 5টি খাল ভরাট হয়ে গেছে। এই খালগুলো আমরা নির্বাচনের পরেই, সরকার গঠনের পরে আমরা এই খাল খনন কর্মসূচি গ্রহণ করব এবং আমাদের এলাকার যত খালগুলো আছে সেই খালগুলো আমরা খনন করব। আমাদের জনবহুল এলাকা দেয়ারা খেয়াঘাট সংস্কার করা হবে। এর পাশাপাশি সেনের বাজার খেয়াঘাট, রূপসা খেয়াঘাট, পথের বাজার খেয়াঘাট, এই সমস্ত খেয়াঘাট গুলোকে সংস্কার করে আমরা একটা আদর্শ খেয়াঘাট এই জনপদের জনগণকে উপহার দিব। আলহাজ সরোয়ার খান ডিগ্রি কলেজ, এই কলেজটা আমাদের এই অঞ্চলের সবচেয়ে ভালো, লেখাপড়ায় সবচেয়ে ভালো কলেজ। এই কলেজটাকে সরকারিকরণ করবার জন্য উদ্যোগ নেওয়া হবে। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য বিভিন্ন খেলার মাঠ সংস্করণে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে। সবচেয়ে বড় জিনিস, আমাদের এই অঞ্চলের একমাত্র শিল্প ছিল একসময় স্টার জুট মিল। এই জুট মিলের সাথে খুলনারও অনেক জুট মিল ছিল, সোনালী জুট মিল, ট্রিপল জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, স্ট্যান্ড জুট মিল, মহসিন জুট মিল। এইসব জুট মিল গুলোকে, বিশেষ করে স্টার জুট মিল, আমার এই নির্বাচনী এলাকায় এই জুট মিলকে আমরা চালু করব। তেরোখাদার বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ, কারণ গহীন গ্রাম, সেই সমস্ত গ্রামে পুলিশের উপস্থিতি বা পুলিশ পৌঁছাতে দেরি হয়, তাই আমরা সেখানে পুলিশ ফাঁড়ি স্থাপন করব। আমাদের দিঘলিয়ার যে হাটবোট খেয়াঘাট, এই খেয়াঘাটকে ভট্টাচার্য খেয়াঘাট বলা হয়। এই খেয়াঘাটে একটা ফেরির ব্যবস্থা করা হবে মানুষের চলাচলের জন্য। এবং আমাদের এখানে যে সমস্ত শিল্প কলকারখানা আছে, এগুলো শ্রমিকের, ছোট ছোট শিল্প কলকারখানা, শ্রমিকের উপযুক্ত মজুরির জন্য আমরা জোর ভূমিকা রাখবো।
আমাদের তেরোখাদার হাজি গ্রামে একটা স্টেডিয়াম আছে, দিঘলিয়ার দিঘলিয়ার হাজি গ্রামে। সেখানে এই একটা মিনি স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটাকে আমরা আধুনিকীকরণ করব ইনশাআল্লাহ। আমাদের এই যে কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট দিঘলিয়ায়, সেখানে একটা কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতি সংরক্ষণার্থে একটা লাইব্রেরি আছে। আমরা এই লাইব্রেরিটি এবং ওই জায়গাটি, তার জন্মভূমির ওই জায়গাটি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে তালিকাভুক্ত করার জন্য সরকারের কাছে আমরা আবেদন করব এবং করব ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা, উৎপাদনমুখী নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরি করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করব। যেমন আমাদের এই অঞ্চলে প্রচুর দুধ উৎপাদন হয়, আপনারা জানেন। এই তেরোখাদা রূপসা অঞ্চলে প্রচুর দুধ উৎপাদন হয়, গরুর দুধ। এই দুধগুলোকে প্রক্রিয়াজাত করবার জন্য আমরা একটা মিল্ক ভিটার আদলে বা আড়ং এর আদলে একটা প্লান্ট নির্মাণ করব, যেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। আমাদের খামারিরা সহজ মূল্যে দুধ বিক্রি করতে পারবে এবং প্রয়োজনে আমরা আমাদের নামে, এই রূপসা বা তেরোখাদার নামে আমরা একটি দুধ প্রক্রিয়াজাত করে তার ব্র্যান্ডে আমরা দুধ বাজারে ছাড়তে পারি। আমাদের এই যে ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি কথা যে আমরা বলছি, সেই ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতির মাধ্যমে আমরা সনাতন ধর্ম এবং অন্যান্য ধর্মের সাথে মেলবন্ধন করে মানুষকে নিরাপত্তা নিশ্চিত করব। কৃষকদের জন্য বিনামূল্যে বীজ, সার ও কীটনাশকের ব্যবস্থা করা, এটা বিএনপির জাতীয় ইশতেহারে রয়েছে, আমরা এটা করব। আমাদের যে স্টেডিয়াম গুলোর কথা বললাম, আমাদের এই এলাকায় প্রচুর খেলোয়াড়ের জন্য আমি বলেছি, আমাদের এলাকায় প্রচুর খেলার মাঠও আছে। এই মাঠগুলো সংস্কার করে উন্নত করে, বিশেষ করে তেরোখাদা এবং রূপসায় দিঘলিয়ায় যেহেতু রয়েছে, একটা মিনি স্টেডিয়াম করব এবং খেলোয়াড়দের জন্য ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র বা আপনার স্পোর্টস ভিলেজ আমরা গড়ে তুলব। আমাদের এই অঞ্চলে একটা বড় সমস্যা হলো যে ভূমি ব্যবস্থাপনার যেহেতু কোনো নিয়ম কানুন এতদিন মানা হয়নি, তাই বৃষ্টিতে এবং মানুষের বাড়িতে ব্যবহারযোগ্য পানি যাওয়ার বা নিষ্কাশনের যে ড্রেনেজ সিস্টেম বলতে কিছুই নেই। এই ড্রেনেজ সিস্টেমকে উন্নত করে আমাদের এই অঞ্চলকে নোংরা বা ময়লা পানি মুক্ত করা এবং আপনার বৃষ্টির পানি যাতে সহজে বের হয়ে যেতে পারে এবং এলাকাগুলো বৃষ্টির সময় যেন প্লাবিত না হয়, মানুষ যাতে কষ্ট না পায়, এই জন্য আমরা ড্রেনেজ সিস্টেমকে উন্নত করব। এবং নারী উন্নয়নে বিশেষ করে আমরা জানেন যে একটা ফ্যামিলি কার্ড আমরা সবাইকে দিচ্ছি, সবাইকে না, 50 লাখ পরিবারকে আমরা দিব প্রথম দফায়। তো সেই অনুযায়ী আমাদের এই উপজেলা, 64টি উপজেলার একটি উপজেলা, 3টি উপজেলা আমার এখানে, 3টি উপজেলা 50 লাখ পরিবার যদি প্রথম পর্যায়ে আপনার একটা কার্ড পাই, প্রত্যেকটি পরিবার একটা কার্ড পাই, আমার দিঘলিয়া, রূপসা, তেরোখাদা সেই ভাগের অনুপাতে যেটা পাবে, সেটা দিয়ে আমাদের নারীদের উন্নয়ন হবে এবং নারীদেরকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান তৈরি করবার জন্য আমরা ক্ষুদ্র কুটির শিল্পকে আমরা উৎসাহ যোগাবো। এবং আপনারা জানেন যে আমরা যে স্বাস্থ্যকর্মী এবার নির্বাচিত হবার 100 দিনের মধ্যে করব, সেখানে স্বাস্থ্যকর্মী 80% স্বাস্থ্যকর্মী হবে আমাদের নারীরা। আমাদের দিঘলিয়া তেরোখাদা উপজেলায় আমরা এবং রূপসা উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে, THC বলে সেটাকে, সে স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পূর্ণাঙ্গ হসপিটাল আমরা তৈরি করব। এবং এই হসপিটালগুলো আপনাদের একটু কথা বলে নি, আমাদের যে চিকিৎসা পলিসি এবার স্বাস্থ্য পলিসি বিএনপির, যে এই সমস্ত হসপিটালগুলোতে যদি বেডের সংখ্যা, আপনারা জানেন 50টি বেডের অধিক নেই এক একটা হসপিটালে, যদি আমাদের বাড়তি রোগী হয়ে যায়, তখন এই বাড়তি রোগীরা এই সেবাটা পাবে পাবলিক কোনো প্রাইভেট কোনো হসপিটালে, তাদেরকে আমরা ট্রান্সফার করব। এই জন্য সরকার PPP
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা উদ্যোগ নিয়েছে, আমাদের বিএনপির ইশতেহারে আছে। সুতরাং আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবার একটা ব্যবস্থা আগামী নির্বাচনে হবে। আপনার সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে আমাদের এই দিঘলিয়া, রূপসা, তেরোখাদায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজের একটা প্রাদুর্ভাব আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গত 17 বছরের ইতিহাস না টানলেও গত 17 বছরে আমরা উত্তরাধিকার সূত্রে এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের একটা ইতিহাস রয়েছে। আমরা এবার বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানিয়েছি এই চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে যেন কোনো রাজনৈতিক ভাবে অবস্থান না দেওয়া হয় এবং রাজনৈতিক কোনো পরিচয় না দেওয়া হয়, কারণ এদের একটাই পরিচয়, এরা সন্ত্রাসী। এদেরকে আমরা এবার নির্মূল করব, উচ্ছেদ করব, সামাজিকভাবে বয়কট করব এবং প্রশাসনের কাছে আহ্বান থাকবে যারা চিহ্নিত তাদেরকে গ্রেফতার করুন। আমাদের রূপসার রহিমনগর নন্দনপুর এলাকায় স্থায়ী একটা নিরাপদ সেতু, বিশেষ করে আপনার নন্দনপুর থেকে তালিমপুর পর্যন্ত আমরা একটা লম্বা ব্রিজ তৈরি করবার আমাদের একটা পরিকল্পনা রয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলের পানি অত্যন্ত লবণ যুক্ত, যাই হবে আমাদের এই অঞ্চলের পানি স্যালাইন ওয়াটার, অর্থাৎ লবণাক্ত পানি এবং আয়রন সমৃদ্ধ পানি। এই পানি পানিরও অযোগ্য, ব্যবহারেরও অযোগ্য। সুতরাং আমরা বিশেষ করে নদী, খাল এবং বিলের পানি, সমুদ্র আমাদের থেকে 40 কিলোমিটার দূরে, এইসব পানি ট্রিটমেন্ট করার জন্য প্লান্ট বসাবো, শোধন করার জন্য প্লান্ট বসাবো এবং বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমরা যে ট্যাঙ্কির ব্যবস্থা করেছি সরকার থেকে করা হচ্ছে, সেগুলোকে উৎসাহিত করে এই ট্যাঙ্কি থেকে আপনার লাইনের মাধ্যমে বাসায় বাসায় পানি ওয়াসার সিস্টেমে দেওয়া হবে। এরকম একটা উদ্যোগ আমরা গ্রহণ করব। আমাদের যে ফেরিঘাট গুলো আছে, এই ফেরিঘাট গুলোকে আমরা টোল মুক্ত সবগুলো ফেরিঘাট করতে পারবো কিনা, কেন বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি BIWTA তারা এই ফেরিঘাট গুলো ইজারা দেয়। আমি চাইবো যে শশা এলাকার গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি এই ইজারার টাকাটা শোধ করে, তাহলে আমাদের এই অঞ্চলগুলো টোল মুক্ত ফেরিঘাট হবে এবং এই ফেরিঘাট গুলোতে মানুষ যাতে নিশ্চিন্তে নিরাপত্তা চলাচল করতে পারে সেজন্য আমরা বিশেষভাবে নজর দিব। আমরা আমাদের এই যে রূপসা ফেরিঘাট, সেনের বাজার ফেরিঘাট, এইসব ফেরিঘাটে আপনার CNG, বাস, টেম্পু, ভ্যান, বিভিন্ন রকম যন্ত্রচালিত, হস্তচালিত যানবাহন থাকে। এইগুলোকে আলাদা আলাদা স্ট্যান্ড করে আমরা এর ওইখানে যানজট কমাবো। এবং আমার পরিকল্পনা রয়েছে সেনের বাজারে আসার সময় আপনারা দেখেছেন যে কি পরিমাণ জ্যাম হয় যখন একটা ফেরি বেড়ে, কত মানুষ এখান থেকে পারাপার হয়। এই রাস্তাটাকে আমি অন্তত 4 লেন করার একটা উদ্যোগ, আমার প্রথম কাজ হবে এই রাস্তাগুলোকে 4 লেনে তৈরি করা। বিশেষ করে ফেরিঘাট, আপনার সেনের বাজার ফেরিঘাটে উঠার পরেই ওইটাকে যদি চওড়া করতে পারি এবং আমাদের পরের যে রাস্তাগুলো সেখানে একটা রাউন্ড অ্যাবাউট তৈরি করে যদি বিভিন্নমুখী রাস্তা তৈরি করতে পারি, সেই উদ্যোগ অলরেডি আমরা সরকারের সাথে আলোচনা করেছি, যাতে এই আমাদের এই ফেরিঘাট গুলো আপনার যানজট মুক্ত হয়। আমাদের এই যে সেনের বাজার, রূপসা বাজার, দিঘলিয়ার বিভিন্ন বাজার, এইগুলো দেখেন গ্রামীণ বাজারগুলো, গ্রামীণ হাটগুলো বিক্ষিপ্ত ভাবে যেখানে সেখানে গড়ে ওঠে এবং সেইখানে পরিবেশ দূষণ হয়, ময়লা আবর্জনা নিষ্কাশন হয়। আমরা আমরা আধুনিকতার আদলে এই আমাদের সেনের বাজার, রূপসা বাজার, দিঘলিয়া বাজার, এই বাজারগুলোকে যদি শপিং মলে পরিণত করতে, বড় বড় বিল্ডিং এ 2-3 তলা করে একটা আমরা যদি ভবন নির্মাণ করতে পারি, তাহলে অনেক জায়গা বের হয়ে আসবে এবং সেখানে আমরা মানুষের বিনোদনের জন্য বা যারা কেনাকাটা করতে যায় তাদেরকে আমরা
সুব্যবস্থা করতে পারবো, অর্থাৎ এই বাজারগুলোকে আমি বিপণী বিতানে পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের আহ, আমাদের যে হসপিটাল গুলো আছে সব 50 বেড 30 বেড, এইগুলোকে আমরা চাইবো 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল গুলো নির্মাণ করতে। আমাদের 18 বাঁকি নদী, আমার বাড়ির সামনে যে নদীটা, এই নদীতে আগে লঞ্চ চলতো, এই লঞ্চ এখান থেকে যায় 13খাদা চলে যেত, প্রচুর মানুষ যাতায়াত করত, খরস্রোতা নদী ছিল 18 বাঁকি। কিন্তু এই নদী বিভিন্ন ভাবে দখল করে আপনার প্রতি বছর টনকে টন পলি পড়ে আমাদের এই নদীটা ভরাট হয়ে গেছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। এই নদী শুধু খনন করলে হবে না, পুনঃ পুনঃ খনন করতে হবে। আপনারা জানেন যে আমাদের এই অঞ্চল পলির উপর জমা, অর্থাৎ পলি পুনঃ পুনঃ খনন করতে হবে। আপনার আমাদের এই অঞ্চলে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে, ভালো লেখাপড়া হয়, তাদের কাঠামো অবকাঠামো ভালো, সেগুলোকে আমরা সরকারি করার জন্য আমরা উদ্যোগ নিব। এবং আমাদের একটা পরিকল্পনা রয়েছে 3 উপজেলায় 3টি কেন্দ্রীয় মসজিদ এবং 3টি কেন্দ্রীয় মন্দির নির্মাণ করার। রূপসা উপজেলার আপনারা জানেন যে এখান থেকে সবচেয়ে বেশি মাছ বাইরে রপ্তানি হয়। আমরা এই জন্য রূপসা অঞ্চলে একটা ইপিজেড তৈরি করব। ইপিজেড তৈরি করার ফলে এই যে মাছ প্রক্রিয়াজাতকরণের ফলে যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে যে পরিবেশ দূষণ হয়, আমরা এই জন্য পরিবেশ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে সেখানে ইপিজেড তৈরি করে সমস্ত মাছ কোম্পানিগুলোকে এক জায়গা করার চেষ্টা করব। আমাদের রূপসা উপজেলায় আমাদের যে সমস্ত স্কুল কলেজ পাবলিক প্লেস প্রেস ক্লাব যেগুলো আছে, এইগুলোকে আমরা ইন্টারনেটের আওতায় আনবো, ফ্রি ইন্টারনেট সেবা দিব। এবং আমাদের এখানে যে প্রেস ক্লাব গুলো আছে, সেই প্রেস ক্লাব গুলোকে যাতে আধুনিক প্রেস ক্লাব হিসেবে সংবাদ পরিবেশন করতে পারে জনগণের কাছে, এই প্রেস ক্লাব গুলোকে উন্নতি করা আমাদের একটা উদ্দেশ্য। এবং আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। বিভিন্ন অঞ্চলে আপনার বিলগুলোতে, আমাদের এখানে পদ্ম বিল আছে, আপনার বাসুয়াখালী বিল আছে, পুটিমারি বিল আছে, ভুতিয়ার বিল আছে, আরো অনেক বিল, বল্লবীর বিল আছে, নাদিয়ার বিল আছে, আরো অনেক বিল আছে। এই বিলগুলোয় জলাবদ্ধতা থাকার ফলে কৃষক চাষাবাদ করতে পারে না। যখন আবার চাষাবাদ করার সময় না, তখন সেখানে পানি জমা হয়, এই পানি ধরে মাছ চাষ করতে পারে। সুতরাং প্রত্যেকটা বিলে যদি স্লুইস গেট নির্মাণ করতে পারি, যে প্রয়োজনের সময় পানি উঠানো এবং প্রয়োজনের সময় পানি নামাই দেওয়া, এই জন্য আমরা স্লুইস গেট নির্মাণ করব আমাদের এই জলাবদ্ধতা দূরীকরণে। এবং যখনই পানি জমা হবে সেখানে আবার অন্য কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস করবার জন্য। আমাদের এই অঞ্চল আপনার পানের বরজ এবং মৎস্য ঘেরের জন্য বিখ্যাত। এইগুলো জানে আপনার আপনার দখলমুক্ত থাকে এবং মানুষ ফ্রিডমলি এই সমস্ত জলমহল গুলো ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। এবং আমাদের এই অঞ্চল কৃষিপ্রধান অঞ্চল, এই কৃষিপ্রধান অঞ্চলে আমরা যে আলু, পেঁয়াজ, টমেটো, বিভিন্ন শস্য, রবি শস্য, এই শস্যগুলোকে সংরক্ষণের অভাবে কৃষক প্রতি বছর আপনার অনেক কিছু ফেলে দিতে হয়, যেহেতু পচনশীল দ্রব্য ধরে রাখতে পারে না। আমরা চাইবো আমাদের অঞ্চলে একটি আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজ, এবং যেটা বাংলাদেশে এখন নেই, যে আপনার পেঁয়াজ বা মরিচ বা টমেটো বা কপি বা বেগুন, এইগুলো সংরক্ষণের জন্য আরেকটি কোল্ড স্টোরেজ আমরা তৈরি করব। আমাদের 13খাদা এবং গাজীরহাটে এবং আমাদের নন্দনপুরের বিভিন্ন অঞ্চল, পল্লীর একটা যে বাংলাদেশ যে মানে প্রকৃতির লীলা লিখিতন বলা হয়, তার কিছুটা ছোঁয়া এখন এইসব অঞ্চলে আছে। তাই এইগুলো অঞ্চলে আমি পর্যটন কেন্দ্র
গড়ে তুলবার জন্য, বিশেষ করে আমাদের যে পদ্ম বিল, আপনারা দেখেছেন যে লাল পদ্ম ফোটে, প্রচুর মানুষ শহর থেকে দেখতে আসে, পুরো বিল মানে রঙিন লালে লাল, রঙিন লাল হয়ে যায় এবং মানুষ প্রচুর এই পদ্ম ফুল তুলতে আসে, দেখতে আসে, ছবি তুলতে আসে। আমরা এই পদ্ম বিলকে পর্যটনের আওতায় আনার চেষ্টা করব এবং বিভিন্ন অঞ্চল আমরা নাগরিক সেবা বাড়ানোর জন্য পাইলট প্রজেক্ট হিসাবে কিছু কিছু পৌরসভা করার আমরা উদ্যোগ নিব। আমাদের এই বিভিন্ন হসপিটালে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। আর এই যে বিদেশে যে সমস্ত শ্রমিকরা যেতে চায়, এজন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার আমাদের উপজেলা 1টি বা 2টি আছে। আমরা আরো কিছু ভোকেশনাল ট্রেনিং সেন্টার তৈরি করব, যার ফলে এখান থেকে দক্ষ মানব শক্তি বিদেশে যে অনেক রেমিটেন্স ইনকাম করতে পারবে। তারপরে আমরা আমাদের এই সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতি এবং দালাল মুক্ত করবার একটা প্রচেষ্টা চালাবো। দালাল মুক্ত করতে পারবো কিনা আমি জানি না, কারণ কি প্রত্যেকটা বিশ্বের সব জায়গায় একটা ইন্টারমিডিয়েট একটা অর্গানাইজেশন বা এজেন্সি থাকে পাবলিক এবং সরকারের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। তবে আমি দুর্নীতি মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আপনার যেটা বলছিলাম, সেনের বাজার থেকে গোপালগঞ্জ পর্যন্ত যে রাস্তা আছে সেখানে 4 লেনের রাস্তা করব এবং বিভিন্ন পয়েন্টে যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। এবং এছাড়াও আমাদের আরো পরিকল্পনা রয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের এই অঞ্চলকে, রূপসা, তেরোখাদা, দিঘলিয়া অঞ্চলকে একটা মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলবো। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আপনারা যারা লন্ডন শহরে গিয়েছেন দেখেছেন লন্ডনের টেমস নদীর উত্তর পারের যে গ্রামগুলো আছে, টেমস নদীর উপরে 10টি ব্রিজ হয়েছে, যার ফলে শহরের সমস্ত সুযোগ সুবিধা, নাগরিক সুযোগ সুবিধা উত্তর লন্ডনের গ্রামগুলো পেয়ে সেই গ্রামের মানুষ এখন অনেক উন্নত জীবনযাপন করেন। এমনকি লন্ডন শহরে চাকরি করে কিন্তু রাতে যে নিশ্চিন্তে ঘুমায় উত্তর লন্ডনে। আমাদের এই খুলনার অবস্থাটা দেখেন, যে ভৈরব নদী এবং রূপসা নদীর পাড়ে আমরা অবস্থিত। আমরা যদি এইসব নদীর উপরে আপনার সেতু নির্মাণ করতে পারি, বিশেষ করে যদি ঝুলন্ত সেতু, কারণ আমরা যদি পিলার দিয়ে সেতু তৈরি করি তাহলে নদীগুলো একসময় মরে যাবে। এটা যারা নদী শাসন বা নদী বিশেষজ্ঞ আছেন তারা দেখলে বুঝবেন। দেখেন আমাদের যে আহ পদ্মার উপর যে বৃহৎ সেতু হয়েছে, পদ্মা নদী মরতে বসেছে। আমাদের হার্ডিঞ্জ ব্রিজের উপরে যে পাকশি সেতু, সেই ব্রিজের নিচে নদীটা কিন্তু অলরেডি মরে গেছে। সুতরাং আমরা চাইবো বাংলাদেশে যত সেতু নির্মাণ করা হবে আধুনিক পদ্ধতিতে আমরা ঝুলন্ত সেতু নির্মাণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা এখানেই শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।